গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। সবাই আমরা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমাদের WBCS এর খুব একটা ইম্পর্টেন্ট একটা 1 মিনিট ওয়ান শট ক্লাস, যেখানে আমাদের থাকছে যে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি, অর্থাৎ ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি বলতে এখানে ইউরোপীয়দের আগমন থেকে যে মহাবিদ্রোহ বলতে পারো, মানে ন্যাশনাল মুভমেন্ট না, কিন্তু মহাবিদ্রোহ পর্যন্ত, মানে 1857 পর্যন্ত যে টপিকটা রয়েছে, সেই টপিক থেকে টোটাল 100টা MCQ প্রশ্ন আমাদের আজকে ক্লাসে আলোচনা হবে, প্রশ্ন উত্তর সহ। এবং এই 100টা প্রশ্ন তোমাদেরকে যদি বলি, এই 100টা প্রশ্ন WBCS 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাছাই করা প্রশ্ন। বাছাই করাও না, মানে অ্যাকচুয়ালি এই টপিকের বেসিসে প্রশ্ন। তো প্রতিটা প্রশ্ন WBCS থেকে এসছে, একটা কোশ্চিনও WBCS এর বাইরে নেই। তো চলো আমরা তাহলে শুরু করব। 100টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের জন্য 4-5 সেকেন্ড করে একটা সময় দেবো। তোমরা অবশ্যই একটা অ্যান্সার করবে এবং তার সঙ্গে অ্যান্সার করার পর তোমরা কমেন্টে জানাবে সবশেষে 100টার মধ্যে তোমাদের কতটা ঠিক হলো। তাহলে চলো একদিক থেকে তাহলে শুরু করি। খাতা পেন নিয়ে বসে যাও। চলো আজকে প্রথম প্রশ্ন দেখো। স্যার হিউজ রোজ ডেসক্রাইবড হুম অ্যাজ হেয়ার লে দ্য ওম্যান হু ওয়াজ দ্য অনলি ম্যান অ্যামং দ্য রেবেলস। অর্থাৎ যে একজনের নাম বলছে এখানে, দেখো নামটা কি, হিউজ রোজ। তো ইনি কি বলেছিলেন, একজনকে ডেসক্রাইব করেছিলেন, কাকে, যে হেয়ার লে দ্য ওম্যান, একজন নারী, হু ওয়াজ দ্য অনলি ম্যান অ্যামং দ্য রেবেলস, অর্থাৎ এই বিদ্রোহে একমাত্র মানে পুরুষ, মানে অ্যাকচুয়ালি তিনি তো নারী ছিল কিন্তু একমাত্র পুরুষ বলে তাকে উল্লেখ করেছিলেন। তো এখানে 4টে অপশন রয়েছে। অপশন এ বেগম হজরত মহল, অপশন বি রানী লক্ষ্মীবাই, অপশন সি দেবী সিং, অপশন ডি চন্দ্রিমা সিং। তাহলে বলো কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হবে রানী লক্ষ্মীবাই, অর্থাৎ ঝাঁসির রানী যে লক্ষ্মীবাই, যার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা। তো সেই রানী লক্ষ্মীবাইকেই স্যার হিউজ রোজ ব্যাখ্যা করেছিলেন যে এই বিদ্রোহে একমাত্র পুরুষ, মানে তার মানে বুঝতে পারছো কতটা বড়, মানে তাকে ডেসক্রাইব করেছে যে এতগুলো বিদ্রোহীর মধ্যে একমাত্র পুরুষ রানী লক্ষ্মীবাই। নেক্সট কোশ্চেন দেখো, আজকের যে দ্বিতীয় কোশ্চেন সেটা দেখো WBCS প্রিলিম 2000 সালে এসেছিল। সে কোশ্চেনটা কি, হু ফাউন্ডেড দ্য আত্মীয় সভা, অর্থাৎ আত্মীয় সভা কে স্থাপনা করেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শিবনাথ শাস্ত্রী, অপশন ডি কেশবচন্দ্র সেন। দেখো রাইট অ্যান্সার হবে অপশন এ রামমোহন রায়, অর্থাৎ আত্মীয় সভা রামমোহন রায় স্থাপনা করেন। দেখো আত্মীয় সভা ফাউন্ডার রাজা রামমোহন রয়। আত্মীয় সভা সম্বন্ধে কিছু কথা বলে দিই, তার সঙ্গে আরও একটু মাথায় রাখবে, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, আর তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এখানে বেশি কিছু নেই, সিম্পল একটা কথা, সালটা আমরা একটু দেখে নিই যে আত্মীয় সভা ইজ এ ফিলোসফিক্যাল ডিসকাশন সার্কেল ইন ইন্ডিয়া। দ্য অ্যাসোসিয়েশন ওয়াজ স্টার্টেড বাই রামমোহন রায় ইন 1815 ক্যালকাটা। তাহলে মাথায় রাখবে আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায় স্থাপনা করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় প্রথম যে খবর কাগজ বা সংবাদপত্র কোনটি? অপশন এ সংবাদ কৌমুদী, অপশন বি সংবাদ প্রভাকর, অপশন সি সমাচার দর্পণ, অপশন ডি তত্ত্ববোধিনী পত্রিকা। দেখো রাইট অ্যান্সার হবে অপশন সি সমাচার দর্পণ। সমাচার দর্পণ হচ্ছে বাঙালি প্রথম মানে নিউজ পেপার। ওকে, পরবর্তী প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা, অর্থাৎ কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে স্থাপনা করেছিলেন? অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন সি ডেভিড হেয়ার, অপশন ডি ড্রিঙ্ক ওয়াটার বেথুন। সবাই ভালোভাবে জানো এশিয়াটিক সোসাইটি স্থাপনা করেছিলেন অপশন এ উইলিয়াম জোন্স। সালটা কত কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই আসবো সালটা নিয়ে। পরবর্তী প্রশ্ন, তাহলে WBC প্রিলিম 2000 গেল। 2001 কোশ্চেনটা দেখো, পিটস ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট
অর্থাৎ পিটের ভারত শাসন আইন হুইচ ওয়াজ মিন টু রিমুভ দ্য ডিফেক্টস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, অর্থাৎ যে রেগুলেটিং অ্যাক্টকে রিমুভ করার জন্য যে একটা ভারত শাসন আইন হয়েছিল, পিটের ভারত শাসন আইন, সেটা কত খ্রিস্টাব্দে হয়? অপশন এ 1781, অপশন বি 1782, অপশন সি 1784, অপশন ডি 1786। কমেন্ট করবে তোমরা। তাহলে এটার অ্যান্সার হবে পিটের ভারত শাসন আইন, অপশন সি 1784, অর্থাৎ 1784 সালে পিটের ভারত শাসন আইন হয়। নেক্সট, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ ইটস ফার্স্ট ফ্যাক্টরি ইন দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন? অপশান এ মাদ্রাজ, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি মাসুলিপট্টনম, অপশান ডি কোচিন। তো অ্যাকচুয়ালি এখানে রাইট অ্যান্সার হবে, দেখো, অপশান সি মাসুলিপট্টনম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে মাসুলিপট্টনমে প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন ব্রিটিশরা দক্ষিণে। পরবর্তী প্রশ্ন, হু অ্যাবলিশ দ্য ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল 1773? অ্যাবলিস্ট বলছে, কিন্তু দেখো এই ডুয়াল গভর্নমেন্ট সম্বন্ধে, অর্থাৎ দ্বৈত শাসন, ঠিক না, দ্বৈত শাসন চালু কে করেছিল আর বন্ধ কে করেছিল, এটা ইম্পর্টেন্ট। তো হু অ্যাবলিস্ট অর্থাৎ কে বন্ধ করেছিল? তো অপশান এ ক্লাইভ, অপশান বি হলওয়েল, অপশান সি ওয়ারেন হেস্টিং, অপশান ডি কর্নওয়ালিস। তো দেখো রাইট অ্যান্সার হবে অপশান সি ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং কী করেছিলেন? দ্বৈত যে শাসন, বাংলায় দ্বৈত শাসন কী করেছিল? বন্ধ করেছিল। ঠিক আছে, দেখো আমাদের যদি আমার যে পুরোনো ক্লাসগুলো যদি দেখো ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি, তাহলে দেখতে পাবে এই ক্লাসের একটা পিডিএফ তোমাদের দেখাচ্ছি যে বাংলায় দ্বৈত শাসনের মধ্যে কী লেখা রয়েছে। 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ চালু করেছিলেন এবং ওই সময় বাংলার নবাব ছিলেন নজমউদ্দৌলা। দ্বৈত শাসন ব্যবস্থা কি? যে নবাবের হাতে থাকবে নিজামত মানে প্রশাসন, আর কোম্পানির হাতে থাকবে কি? দেওয়ান বা অর্থ। কে এম পানিক্কর এই বাংলার দ্বৈত শাসন ব্যবস্থাকে বাংলার দুর্দশা, ডাকুদের রাজ, ব্যান্ডিটস রুল বলে আখ্যা দিয়েছিলেন। আর এই দ্বৈত শাসন ব্যবস্থার সমাপ্তি ঘোষণা করে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং, আর 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কি হয়ে ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর জেনারেল রূপে নিযুক্ত হন। ওকে, তাহলে এখানে মাথায় রাখবে দুটো টপিক, যে চালু করেছিলেন রবার্ট ক্লাইভ আর শেষ করেছেন বা সমাপ্তি করেছেন ওয়ারেন হেস্টিং। তাহলে ডুয়াল গভর্নমেন্ট অ্যাবলিশ করেছিলেন ওয়ারেন হেস্টিং। পরবর্তী প্রশ্ন, হু অ্যামং ফলোয়িং ওয়াজ নট এ লিডার অফ দ্য রিভল্ট অফ 1857? অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম হয়, এদের মধ্যে কে লিডার নয় বলেছে? অপশান এ নানা সাহেব, অপশান বি রানী লক্ষ্মীবাই, অপশান সি মান সিং, অপশান ডি কুঁয়ার সিং। দেখো রাইট অ্যান্সার হবে অপশান সি মান সিং, কারণ বাকি তিনজন কিন্তু লিডার ছিলেন। নানা সাহেব যদি বলো তো নানা সাহেব ছিলেন কিন্তু কানপুরের, মাথায় রাখবে। নানা সাহেব কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরের। রানী লক্ষ্মীবাই বলা দরকার নেই, কি হবে? ঝাঁসি। রানী লক্ষ্মীবাই কি হবে? ঝাঁসি। আর কুঁয়ার সিং ছিলেন বিহারের। কুঁয়ার সিং ছিলেন কোথাকার? বিহারের নেতৃত্ব। তো 1857 খ্রিস্টাব্দে যদি আমরা নেতৃত্বগুলো যদি দেখি, তো কানপুরে নানা সাহেব, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, বিহারে কুঁয়ার সিং, আর অপশন সি মান সিং কিন্তু এই লিডার ছিলেন না। ওকে, নেক্সট কোশ্চেন, WBCS প্রিলিমস 2002, হু কল দ্য 1857 রিভল্ট, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহকে এ প্ল্যান্ড ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স বলেছিলেন? অর্থাৎ একটা প্ল্যান করা যুদ্ধ বা বিদ্রোহ অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ জাতীয় স্বাধীনতার জন্য। তো অপশন এ জন সিলে, অপশন বি আর.সি. মজুমদার, অপশন ডি ভি.ডি. সাভারকার, অপশন ডি বেঞ্জামিন ডিজরাইলি। দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি ভি.ডি. সাভারকার। ভি.ডি. সাভারকার কি বলেছিলেন? এটাকে প্ল্যান্ড ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স বলেছিলেন। কিন্তু বাকি যে নামগুলো দেখছো তারাও কিন্তু বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যগুলো কি কি আমরা আলোচনা করব। তো স্যার জন সিলে
আর জন লরেন্স ছিলেন। তো এরা দুজন মিলে বলেছিলেন যে এটা একটা নেভি, যে আর্ম ফোর্স, একটা মিলিটারি একটা বিদ্রোহ। আর.সি. মজুমদার বলেছিলেন যে না এটা প্রথম, না এটা স্বাধীনতা সংগ্রাম, এটা আর.সি. মজুমদার বলেছিলেন। আর ভি.ডি. সাভারকর বলেছিলেন যে এটা একটা প্ল্যান্ড ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স। বেঞ্জামিন ডিসরায়েলিটা আমার ঠিক মনে পড়ছে না, যদি কারো জানা থাকে তো অবশ্যই বেঞ্জামিন ডিসরায়েলির যে কমেন্টটা সেটা তোমরা জানিয়ে দিও। নেক্সট কোশ্চেন, WBCS প্রিলিমস 2003 সালে যে প্রথম প্রশ্ন, ফার্স্ট ভাইস চ্যান্সেলর অর্থাৎ প্রথম ভিসি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন? অপশন এ উইলিয়াম কলভিল, অপশন বি রিচি, অপশন সি এক্সকাইন, অপশন ডি মেইন। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম যে ভিসি ছিলেন অপশন এ উইলিয়াম কলভিল। তো রাইট অ্যান্সার কি হবে? উইলিয়াম কলভিল। পরবর্তী প্রশ্ন, তিতুমির ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভমেন্ট অর্থাৎ তিতুমির, আমরা বাংলায় তিতুমিরের নাম শুনেছি, তো এই তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ওয়াহাবি, অপশন বি ফারাজি, অপশন সি আলিগড়, অপশন ডি আহমদিয়া। দেখো রাইট অ্যান্সার হবে অপশন এ ওয়াহাবি। তিতুমির কিন্তু ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিতুমিরের নাম, এই ওয়াহাবি আন্দোলনের যে কথাটা বলছি, এই ওয়াহাবি আন্দোলনে আরেকটা নাম অ্যাড করা যেতে পারে, সেটা মাথায় রাখবে, তারিকা মুভমেন্ট। তারিকা ই মোহাম্মদী, তারিকা মুভমেন্ট। তো যদি কোশ্চেন পড়ে যে তারিকা মুভমেন্টের সঙ্গে কে জড়িত ছিলেন, তো অপশন কি হবে? তিতুমির। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তত্ত্ববোধিনী পত্রিকা ওয়াজ স্টার্টেড বাই, আমরা শুরুতে একটু আলোচনা করলাম। অপশন এ মধুসূদন দত্ত, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি রামতনু লাহিড়ী, অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেখো তত্ত্ববোধিনী পত্রিকা অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউস ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল? বুঝতে পারছি, একটু আগে আলোচনা করলাম। বন্ধ করেছিলেন ওয়ারেন হেস্টিং। চালু কে করেছিলেন? আমাদের অপশন পড়ার দরকার নেই, সবাই এটা জানো। অপশন বি লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ। ওকে, তো হু ইন্ট্রোডিউস ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল? লর্ড ক্লাইভ। 1765 মাথায় রাখবে। 1764 খ্রিস্টাব্দে কি হয়? বক্সার যুদ্ধ হয়। বক্সার যুদ্ধ পরেই তোমরা বলতে পারো যে ব্রিটিশদের একটা একাধিপত্য বাংলায় এবং পুরো ভারতে প্রায় ছড়িয়ে যায়। আর সেই সময় এলাহাবাদের সন্ধি হয় 1765 খ্রিস্টাব্দে, আর ডুয়াল গভর্নমেন্ট চালু হয়। তো কে চালু করেছেন? লর্ড ক্লাইভ। ডুয়াল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা কি বললাম? যে নিজামত এবং দেওয়ান। নবাবের হাতে থাকবে নিজামত মানে প্রশাসন, আর দেওয়ান অর্থাৎ অর্থ থাকবে কার হাতে? কোম্পানির হাতে। নেক্সট কোশ্চেন, রয়্যাল এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড ইন? উইলিয়াম জোন্স। আমরা সম্ভবত একটু আগে একটা কোশ্চেনে পড়লাম যে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স চালু করেছিলেন বা স্থাপনা করেছিলেন, কিন্তু কত সালে? দেখো অপশানগুলো দেখো, 1784, 1761, 1771, 1791। তো দেখো মাথায় রাখবে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স চালু করেছিলেন এবং সালটা হবে 1784, অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে রয়্যাল এশিয়াটিক সোসাইটি ফাউন্ড হয় বা স্থাপনা হয়। তারপর WBCS প্রিলিমস 2004 কোশ্চেন এবং এটা 2022 কোশ্চেন। সব লাল হো জায়গা, এটা ভুল হয়েছে, এখানে লাল হবে, এটা সব লাল হবে। সব লাল হো জায়গা, হু অফ দ্য ইন্ডিয়ান রুলার্স সেড দিস? এই কথাটা কে বলেছিলেন? অপশন এ রঞ্জিত সিং, অপশন বি আলীবর্দী খান, অপশন সি হায়দার আলী, অপশন ডি টিপু সুলতান। তো দেখো সব লাল হয়ে জায়গা, এটা অ্যান্সার বলেছিলেন বা এটা মন্তব্য করেছিলেন অপশন এ রঞ্জিত সিং। পাঞ্জাবের সুকের চাকিয়া মিসালের যে প্রধান রঞ্জিত সিং এটা মন্তব্য করেছিলেন যে সব লাল হয়ে জায়গা। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু ইনঅ্যাক্টেড উইডো রিম্যারেজ ইন ইন্ডিয়া? অর্থাৎ বিধবা বিবাহ যে আইন কোন গভর্নর জেনারেল পাস করেছিলেন? অপশন এ লর্ড বেন্টিঙ্ক, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড ক্যানিং। দেখো বিধবা বিবাহ আইন পাস করেছিলেন অপশন বি লর্ড ডালহৌসি 1756 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট, 1756 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করেছিলেন
লর্ড ডালহৌসি। কার প্রচেষ্টায়? অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। পরবর্তী কোশ্চেন, সমাচার দর্পণ ওয়াজ পাবলিশড বাই, অর্থাৎ সমাচার দর্পণ একটু আগে পড়লাম যে বাঙালি ফার্স্ট নিউজ পেপার, তো সেই সমাচার দর্পণটা কে পাবলিশ করেছিলেন? অপশান এ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি তারাচাঁদ দত্ত, অপশান সি হংসচন্দ্র মুখার্জি, অপশান ডি জে.সি. মার্সম্যান। দেখো রাইট অ্যান্সার হবে জে.সি. মার্সম্যান। অ্যাকচুয়ালি সমাচার দর্পণ একটা বাপটিস্ট, শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশন ছিল, সে চ্যারিটেবল মিশন, সে মিশনেরই জে.সি. মার্সম্যান বলেই কিন্তু পাবলিশ করেছিলেন সমাচার দর্পণ। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু ডিসাইডেড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে পশ্চিম শিক্ষার যে প্রসার, যার ফলেই আমাদের বলতে পারো যে মেডিকেল কলেজ বিভিন্ন স্থাপিত হয়, তো সেই ওয়েস্টার্ন এডুকেশনের যে প্রসার ভারতে কোন গভর্নর জেনারেল চালু করেছিলেন বা তখন এই কে ছিলেন? তো দেখো সালটা উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, 1835 দেখতে পাচ্ছ। তাহলে এখানে কে হবে? অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড রিপন, অপশান সি লর্ড বেন্টিঙ্ক, অপশান ডি লর্ড কার্জন। তো দেখো ভারতে ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য যে শিক্ষার প্রসার, যার জন্য গভর্নর জেনারেল ভারতে ছিলেন অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। দেখো তোমরা যদি এখানে জাস্ট কনসেপ্টটা খালি মাত্র সালটা, তাহলেও কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, কারণ দেখো কর্নওয়ালিস তো 1790-এর দশকে বলতে পারো, লর্ড রিপন পরবর্তীতে আসবে, বেন্টিঙ্কই একমাত্র 1835-এর রেঞ্জে, আর 1828-এ তার মানে চালু হয় গভর্নর জেনারেল, আর লর্ড কার্জন বলতে পারো যেটা 1905। তাহলে অবশ্যই এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরবর্তী প্রশ্ন, হুইচ ব্যাটেল ড্যাশ দ্য হোপস অফ ডুপ্লেক্স টু এস্টাবলিশ অ্যান এম্পায়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে ডুপ্লেক্স, আচ্ছা ডুপ্লেককে, ডুপ্লে এখানে কিন্তু ফরাসি বলতে পারো, ফরাসি প্রধান, ঠিক না? তো ফরাসি প্রধান ডুপ্লের যে একটা আশা ছিল যে ভারতে যে একটা এম্পায়ার, একটা সাম্রাজ্য বিস্তার করবে, তো সেই সাম্রাজ্য বিস্তারের আশাটাকে ড্যাশ মানে শেষ করে দেয়, সমাপ্তি করে দেয় কোন ব্যাটেল? অপশান এ ফার্স্ট কার্নাটিক ওয়ার, অপশান বি সেকেন্ড কার্নাটিক ওয়ার, অপশান সি থার্ড কার্নাটিক ওয়ার, অপশান ডি ব্যাটেল অফ পলাশি। দেখো রাইট অ্যান্সার হবে অপশান সি থার্ড কার্নাটিক ওয়ার, অপশান সি থার্ড কার্নাটিক ওয়ার। দেখো তোমাদের আমি এই ইঙ্গো ফরাসি যে কার্নাটিক ওয়ারের আমি কিছু মানে উদাহরণ, মানে কি বলে, হিস্ট্রিটা বলে দিই। দেখো কি বলছে, এটাও আমাদের একটা ক্লাস, আমাদেরই পুরোনো ক্লাস থেকে এটা নেওয়া। কি বলছে, 1742 খ্রিস্টাব্দে ফরাসি গভর্নর হন ডুপ্লে, আর তিনি একমাত্র সাম্রাজ্য বিস্তারের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার মানে কি, দেখো যে সরি পর্তুগিজ বলছি, ফরাসিরা, হ্যাঁ ফরাসি গভর্নর, তো ফরাসিরা কিন্তু অনেক আগে এসেছিলেন, প্রায় 1660-এর রেঞ্জে, কিন্তু তারা প্রথম 1660 থেকে 1742 অবধি কিন্তু জাস্ট ব্যবসা বাণিজ্য করতো, তারা কিন্তু সাম্রাজ্য বিস্তারের কনসেপ্টকে ভাবেওনি। 1742 খ্রিস্টাব্দে তখন ফরাসি গভর্নর হলেন ডুপ্লে, আর ডুপ্লে এসে প্রথম কি করলেন, সাম্রাজ্য বিস্তারের ইচ্ছা প্রকাশ করলেন। তো 1746 সালে প্রথম যুদ্ধ হয়, যেটাকে আমরা ফার্স্ট কার্নাটিক ওয়ার বলবো, 1746 থেকে 1748 সালে। এবার দেখো এটা কারণ কি, 1740 যখন ডুপ্লে হলো, 1740-এ কিন্তু ব্রিটিশদের কিন্তু বেশ ভালো প্রভাব চলে আসে, তোমরা ভালোভাবে বুঝতে পারছো, ওই সময় বাংলায়ও একটা সাম্রাজ্য বিস্তারের ইচ্ছা প্রকাশ করেছিল। তো এই সময় আবার যে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার নিয়ে কিন্তু ফরাসি আর ব্রিটিশদের মধ্যে কিন্তু যুদ্ধ চলছিলই। এই যুদ্ধের প্রভাবটাই কোথায় হয়ে যায়, ভারতে 1746 খ্রিস্টাব্দে আইলা স্যাপেলের সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে। পরবর্তীতে কি হলো, 1749 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ হলো, সেকেন্ড কর্নাটিক ওয়ার। এখানেও কি হয়েছিল যে হায়দ্রাবাদ এবং কর্ণাটকের যে বিভিন্ন যে সাম্রাজ্য ছিল, দেশীয় সাম্রাজ্য, তাদেরকে প্রতিনিধিত্ব করছিল ব্রিটিশ এবং ফরাসিরা। যেমন দেখতে পাচ্ছ যে হায়দ্রাবাদের নাসির জংয়ের দিকে ছিল ব্রিটিশ এবং মুজাফফর জংয়ের দিকে ছিল আবার কে, ফরাসি। তেমনই আবার কর্ণাটকে আনবাউদ্দিনের দিকে ছিল ব্রিটিশ এবং চন্দ্র সাহেবের দিকে ছিল ফরাসি, তার মানে এদের মধ্যে যুদ্ধ। তো এইটা দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ হয়, আর পন্ডিচেরি সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে। ঠিক সেভাবেই তৃতীয় যে ইঙ্গো ফরাসি যুদ্ধ, বা যেটাকে আমরা বলবো থার্ড কার্নাটিক ওয়ার, যেটা 1760 খ্রিস্টাব্দে
বা 1756 থেকে স্টার্ট হয়, কিন্তু 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট, যেখানে ইংরেজ বনাম ফরাসি হয়। ইংরেজের নেতৃত্বে ছিলেন আয়ারকুট আর ফ্রান্সের গভর্নর ছিলেন লালি। তো এই যুদ্ধেই, তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধে ফরাসিরা ভালোভাবে পরাজিত হয়, আর যার ফলেই 1763 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এবং ফরাসিদের যে একটা ইচ্ছা প্রকাশ যে এখানে ব্যবসা বাণিজ্য করব, সে ব্যবসা বাণিজ্যের কিন্তু যে অবস্থা তাদের খুবই খারাপ হয়ে যায়, আর তারপরে সাম্রাজ্য বিস্তারের যে ইচ্ছা প্রকাশ সেটাও প্রায় নষ্ট হয়ে যায়। তো এখানেই কোশ্চিনটা কী ছিল আমাদের? কোয়েশ্চেনটা ছিল যে হুইচ ব্যাটেল ড্যাশ দ্য হোপস অফ ডুপ্লে টু এস্টাবলিশ অ্যান এম্পায়ার, মানে তার আশাটাকে শেষ করে দেয়। অপশন সি, থার্ড কার্নাটিক ওয়ার। চলো পরবর্তী কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলিমস 2005 সালে চলে আসো। হু ওয়াজ প্রোক্লেমড অ্যাজ অ্যান এম্পায়ার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে যে এদের মধ্যে কে এম্পায়ার ছিল, মানে রাজা ছিলেন? অপশন এ বাহাদুর শাহ দ্বিতীয়, অপশন বি তাঁতিয়া টোপে, অপশন সি নানা সাহেব, অপশন ডি মঙ্গল পাণ্ডে। তো দেখো এখানে এম্পায়ার বলছে, রাজা বলছে, তো রাজা কিন্তু এখানে হবে অপশন এ বাহাদুর শাহ দ্বিতীয়। ঠিক আছে, এম্পায়ার অফ ইন্ডিয়া, কারণ তখন মোগলদের সাম্রাজ্য ছিল, তো মোগল শাসনের রাজা ছিল কি? বাহাদুর শাহ দ্বিতীয়, ঠিক না? বাহাদুর শাহ জাফর দ্বিতীয়। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন্ড, অর্থাৎ বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে মানে স্বাক্ষরিত হয়? অপশন এ 1765, অপশন বি 1792, অপশন সি 1802 মানে 1802, এবং অপশন ডি 1805। রাইট অ্যান্সার হবে অপশন সি 1802। বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে হয়। কাদের মধ্যে হয় আমরা পরবর্তী একটা কোশ্চেন আবার আলোচনা করব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? এটা কমন কোশ্চেন যে 1857 সালে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? চারটে অপশন দেখতে পাচ্ছ, ডালহৌসি, ক্যানিং, লিটন, রিপন। তো দেখো অপশন বি লর্ড ক্যানিং ইজ দ্য রাইট অ্যান্সার। হু ওয়াজ দ্য মেন ইন্সপিরেশন বিহাইন্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট, অর্থাৎ নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল যে মুভমেন্ট, আন্দোলনের জন্য কে ইন্সপিরেশন ছিলেন? অপশন এ ডিরোজিও, অপশন বি রামমোহন রয়, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি ডেভিড হেয়ার। তো সবাই বেশ ভালোভাবে জানো রাইট অ্যান্সার কী হবে? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ ডিরোজিও, লুই ভিভিয়ান হেনরি ডিরোজিও। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানেক্সড পাঞ্জাব ইন্টু ব্রিটিশ ডোমিনিয়ন, অর্থাৎ অ্যানেক্সড মানে কি? অধিকার করানো, যে পাঞ্জাবকে সাম্রাজ্যের অধিকার কে করেছিলেন? কোন গভর্নর? অপশন এ এলগিন, অপশন বি ডালহৌসি, অপশন সি মিন্টো, অপশন ডি মরলে। মাথায় রাখবে অপশন বি ডালহৌসি। ডালহৌসি কি করেছিল? পাঞ্জাবকে নিজের শাসনের অধীনে করেছিল। WBCS প্রিলিমস 2006, দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন মুম্বাই, অবশ্যই মুম্বাই দ্য টাইমস অফ ইন্ডিয়া পাবলিশড হয়, কিন্তু কত সালে? অপশন এ 1875, অপশন বি 1861, অপশন সি 1862, অপশন ডি 1838। দেখো মাথায় রাখবে টাইমস অফ ইন্ডিয়া পাবলিশড হয় অপশন ডি 1838-এ। পরবর্তী প্রশ্ন, হু ইজ কল্ড এ ট্র্যাডিশনাল মডার্নাইজার? খুব ইম্পর্টেন্ট, ট্র্যাডিশনাল মডার্নাইজার। অপশন এ বিদ্যাসাগর, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রামমোহন রয়, অপশন ডি BG তিলক বা বাল গঙ্গাধর তিলক। দেখো ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছে, ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় কিন্তু বিদ্যাসাগরকে, মাথায় রাখবে। ইন্ডিয়ান রেনেসাঁস যে নবজাগরণের যে জনক রামমোহন রায়, কিন্তু ট্র্যাডিশনাল মডার্নাইজার কিন্তু বলা হয় বিদ্যাসাগরকে, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, দ্য রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড বাই, অর্থাৎ যে বিভিন্ন যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট, সে রেগুলেটিং অ্যাক্ট কে পাস করেন? বেঙ্গল কাউন্সিল, কোম্পানিজ গভর্নমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, প্রাইভেসি কাউন্সিল হবে, এটা প্রাইভেট কাউন্সিল হবে অ্যাকচুয়ালি। তো এখানে কি হবে বলো? রেগুলেটিং অ্যাক্ট পাস করতো অপশন সি ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট কি করতো? রেগুলেটিং অ্যাক্ট পাস করতো। পরবর্তী প্রশ্ন, এবার দেখো এই যে ট্র্যাডিশনাল মডার্নাইজার কে ছিল? বিদ্যাসাগর। এবার কোশ্চেনটা দেখো, হু ইজ কল্ড দ্য প্রফেট অফ নিউ ইন্ডিয়া, অর্থাৎ নব ভারতের প্রফেট
কাকে বলা হয়? অপশন এ ডিরোজিও, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডি রামমোহন রায়। তাহলে ভালোভাবে বুঝতে পারছো রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি রামমোহন রায়। পরবর্তী কোশ্চেন, ডব্লিউবিসিএস প্রিলিমস 2007, হু ওয়াজ কল্ড দ্য চাণক্য অফ মারাঠা পলিটিক্স? অর্থাৎ মারাঠা যে রাজনৈতিক বা মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? অপশন এ বাজিরাও দ্বিতীয়, অপশন বি বালাজি বিশ্বনাথ, অপশন সি নানা ফড়নবিস, অপশন ডি মাহাদজি সিন্ধিয়া। মাথায় রাখবে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হয় অপশন সি নানা ফড়নবিসকে। হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ দ্য ব্রাহ্ম সভা? অর্থাৎ ব্রাহ্ম সভার প্রথম সেক্রেটারি কিন্তু কে ছিলেন? মাথায় রাখবে ব্রাহ্ম সভার প্রথম সেক্রেটারি কে ছিলেন? অপশন এ চন্দ্রশেখর দেব, অপশন বি তারাচাঁদ চক্রবর্তী, অপশন সি প্রসন্ন টেগোর, অপশন ডি দ্বারকানাথ টেগোর। দেখো ব্রাহ্ম সভার সেক্রেটারি কিন্তু ছিলেন কিন্তু অপশন বি তারাচাঁদ চক্রবর্তী, তারাচাঁদ চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, ডব্লিউবিসিএস প্রিলিমস 2008, পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত ওয়াজ এ ফিচার অফ কোন সিস্টেমের এটা অন্তর্গত ছিল? জমিনদারি সিস্টেম, মহলওয়ারি সিস্টেম, রায়তওয়ারি সিস্টেম, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। দেখো পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল অপশন এ জমিনদারি সিস্টেম। পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল কার? জমিনদারি সিস্টেমের। তো পার্লামেন্ট সেটেলমেন্ট কে করেছিলেন? মাথায় রাখবে লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস কত সালে? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট। পরবর্তী কোশ্চেন, সিদ্ধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, অর্থাৎ সিদ্ধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সন্ন্যাসী রেবেলিয়ন, কোল রেবেলিয়ন, মুন্ডা রেবেলিয়ন, সাঁথাল রেবেলিয়ন। মাথায় রাখবে সিদ্ধু ছিল অপশন ডি সাঁতাল বা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। সিদ্ধু, কানু, চাঁদ ও ভৈরব 4 ভাই। পরবর্তী কোশ্চেন, দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার, ক্যালকাটা ইউনিভার্সিটি কত সালে স্থাপিত হয়? 1855, 1856, 1857, 1858। ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ইন 1857, 24 জানুয়ারি। 24 জানুয়ারি। আর আমরা একটু আগে পড়লাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফার্স্ট ভিসি উইলিয়াম কলভিল ছিলেন। তো 1857 1857 খ্রিস্টাব্দে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপিত হয়। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ওয়েন দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়াজ স্টার্টেড? অর্থাৎ কি বলছে যে প্রথম ইঙ্গো বর্মা যে অ্যাংলো বার্মিজ মানে ইঙ্গো এবং মায়ানমার, ইঙ্গো বর্মা যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে গভর্নর জেনারেল ওই সময় কে ছিলেন? জর্জ বার্লো, লর্ড হেস্টিংস, লর্ড মিন্টো, লর্ড আর্মহার্স্ট। দেখো অ্যান্সার হবে লর্ড আর্মহার্স্ট। লর্ড আর্মহার্স্ট কি ছিল? ওই সময় গভর্নর জেনারেল ছিলেন। সালটা মাথায় রাখবে 1824 থেকে 1826। এই সময়ে কি হয়? ইঙ্গো বর্মা যুদ্ধ হয়। আর ওই সময় ভারতে যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড আর্মহার্স্ট। তখন তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়নি, তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গলি ছিল, তো লর্ড আর্মহার্স্ট। পরবর্তী কোশ্চেন, দ্য সিভিল সার্ভিস ওয়াজ ব্রট ইনটু এক্সিস্টেন্স ইন ইন্ডিয়ান বাই, খুব দারুণ কোশ্চেন। অর্থাৎ সিভিল সার্ভিস যে ভারতীয়দের মধ্যে যে এক্সিস্ট হয়, অস্তিত্ব মানে প্রাধান্য লাভ পায়, সেটা কার দ্বারা? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি, রিপন। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ডিপলি রয়েছে। একটা কথা মাথায় রাখবে, সিভিল সার্ভিসের যে কনসেপ্টটা প্রথমবার দিয়েছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিং, চালু কিন্তু এই করেছে, কিন্তু এক্সিস্টেন্স ইন ইন্ডিয়ানের মধ্যে সেটা অবশ্যই হবে কি? অপশন বি লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকে বলা হয় কি দ্য ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। তার মানে কি, যদি প্রশ্ন করতো যে হু স্টার্টেড দ্য সিভিল সার্ভিস, অবশ্যই অ্যান্সার কি হতো? ওয়ারেন হেস্টিং। কিন্তু কোশ্চেন কি বলছে? দ্য সিভিল সার্ভিস ওয়াজ ব্রট ইনটু এক্সিস্টেন্স ইন ইন্ডিয়া, সেটার অ্যান্সার কি হবে? অপশন বি কর্নওয়ালিস। 36,
হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য সেপুই মিউটিনি? সেপুই মিউটিনি মানে কি সিপাহী বিদ্রোহ। তো বলছি সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? বলতে হবে না, একটু আগে আমরা আলোচনা করলাম 1857 খ্রিস্টাব্দে, অপশন ডি লর্ড ক্যানিং। ওকে, পরবর্তী কোশ্চেন। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি secured the দেওয়ানি ফ্রম সুজাউদ্দৌলা, অরঙ্গজেব, বাহাদুর শাহ 1, শাহ আলম 2। দেখো দেওয়ানি লাভ আমরা সবাই জানি যে বাংলা, বিহার এবং ওড়িশাতে 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কি পায়? দেওয়ানি লাভ পায়। এবার দেখো এখানে মাথায় রাখবে, এখানে চারটা অপশনের মধ্যে অরঙ্গজেব তো বাদই দাও, গল্পই নেই অরঙ্গজেবের। বাহাদুর শাহের গল্প নেই। এবার এই দুটোর মধ্যে কনসেপ্ট আসবে সুজাউদ্দৌলা, শাহ আলম। কেন? দেখো 1765 সাল মানে কি? যে বক্সারের যুদ্ধের পরবর্তী। 1765-তে কি হয়েছিল? এলাহাবাদের সন্ধি হয়েছিল। এলাহাবাদের সন্ধিতে কিন্তু সুজাউদ্দৌলা নাম ছিল, কারণ সুজাউদ্দৌলা ছিল ওই সময় অযোধ্যার নবাব। কিন্তু প্রশ্ন হচ্ছে দেওয়ানি লাভটা কার কাছ থেকে পাবে? দেওয়ানি অযোধ্যার কাছ থেকে পাবো না মুঘল সাম্রাজ্যের কাছ থেকে পাবো? মুঘল সাম্রাজ্যের কাছ থেকে। যার জন্য রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি শাহ আলম দ্বিতীয়। শাহ আলম দ্বিতীয়র কাছ থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কি পায়? দেওয়ানি লাভ পায়। কত সালে? 1765 খ্রিস্টাব্দে। এবং কোথায় কোথায় পায়? বাংলা, বিহার এবং ওড়িশা। নেক্সট কোশ্চেন, WBCS প্রিলিমস 2010। তাহলে দেখো আমরা কিন্তু WBCS ধরে ধরে এগিয়ে আসছি। দ্য মেডিকেল কলেজ ইন কলকাতা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, অর্থাৎ যে কলকাতায় যে মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1829, 1835, 1858, 1884। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে? 1835, 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ চালু হয়। আর এই সময় তাহলে বুঝতে পারছো তাহলে গভর্নর জেনারেল কে হবে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। নেক্সট, এই যে দেখো দ্য দিওয়ানি অফ বেঙ্গল ওয়াজ গ্রান্টেড টু ক্লাইভ ইন দ্য ইয়ার, অর্থাৎ বেঙ্গলে যে দেওয়ানি হয় সে দেওয়ানি লাভটা মানে ক্লাইভ যে পেয়ে যায় কত সালে পায়? এবার এখানে কিন্তু মাথায় রাখবে ট্রিটি অফ এলাহাবাদ, অর্থাৎ এলাহাবাদের যে সন্ধি সেটা কিন্তু দুটো হয়। প্রথমে 9 আগস্ট, একটা মনে হয় তারপরে 16 আগস্ট। 9 আগস্টে যে সন্ধি তাতে রবার্ট ক্লাইভের সঙ্গে সুজাউদ্দৌলা এবং বাংলা নবাব নজমুদ্দৌলা ছিল। কিন্তু যখন ট্রিটি অফ এলাহাবাদ 16 আগস্ট হয় সেটা কিন্তু শাহ আলমের রেসপেক্ট হয়। এই ট্রিটিতে শাহ আলমকে কী করা হয়? পেনশন ভোক্তা করে দেওয়া হয়, প্রায় মনে হয় কত 26 লক্ষ টাকার পেনশন বছরে। তো যাই হোক সেগুলো আমরা আমাদের ক্লাসে পেয়ে যাবে। তো কোন সালে হয়? তো দেখো ট্রিটি অফ এলাহাবাদ, দেওয়ানি লাভ সমস্ত কিছু 1765, অর্থাৎ বক্সারের যুদ্ধের পরে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি 1765। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ কল্ড শের ই পাঞ্জাব? দেখো পাঞ্জাবের শের কাকে বলা হয়? অপশন এ রঞ্জিত সিং, অপশন বি অমর সিং, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি ভগৎ সিং। তো দেখো শের ই পাঞ্জাব বলা হয় অপশন এ রঞ্জিত সিং। কিন্তু তোমাদের যদি প্রশ্ন পড়তো পাঞ্জাব কেসরি কাকে বলা হয়, তো তাহলে সেটা হতো কি অপশন সি লালা লাজপত রায়। কিন্তু এটা শের ই পাঞ্জাব বলেছে, তো পাঞ্জাবের শের বলা হয় রঞ্জিত সিংকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট টু বি ডিজাইনেটেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ? দারুণ কোশ্চেন। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মানে কে প্রথমে এই পদটা পায়? লর্ড ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। দেখো এখানে রাইট অ্যান্সার হবে উইলিয়াম বেন্টিং। অনেকে ভাবতে পারো যে স্যার ওয়ারেন হেস্টিং হবে, না, ওয়ারেন হেস্টিং ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ বলতে গেলে বেঙ্গল, না, ফার্স্ট দ্বৈত শাসনের পরে, রেগুলেটিং অ্যাক্টের পরে। কিন্তু 1833 খ্রিস্টাব্দ যদি আমরা বলি চার্টার অ্যাক্ট হয়, আর ওই চার্টার অ্যাক্টে কী করা হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদ দেওয়া হবে। তো গভর্নর জেনারেল অফ যে বেঙ্গল ওই সময় ছিল উইলিয়াম বেন্টিং, 1833 খ্রিস্টাব্দ, কারণ তার আমল তো 1828 থেকে স্টার্ট হয়, আর 28 থেকে 38 অবধি। তো উইলিয়াম বেন্টিংয়ে কী হয়েছিল যে বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন বি উইলিয়াম বেন্টিং। পরবর্তী কোশ্চেন, দ্য ক্যাপিটাল অফ টিপু সুলতান ওয়াজ? টিপু সুলতানের রাজধানী কী ছিল? মাইসোর, শ্রীরঙ্গপত্তনম, শৃঙ্গেরি, বেলুর। দেখো টিপু সুলতানের যে ক্যাপিটাল ছিল শ্রীরঙ্গপত্তনম,
অবশ্যই মহীশূরের রাজা, কিন্তু শ্রীরঙ্গপত্তনম ছিল টিপু সুলতানের বলতে পারো রাজধানী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দ্য পলিসি অফ সাবসিডারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অর্থাৎ যে অধীনতামূলক মিত্রতা নীতি কে ইন্ট্রোডিউসড করে? দেখো এখানে একটা কথা বলি, অ্যাকচুয়ালি প্রথম যে সাবসিডারি অ্যালায়েন্স সেটা কিন্তু করেছিল ফরাসি গভর্নর ডুপ্লে, মাথায় রাখবে। কিন্তু ডুপ্লের যে এই সাবসিডারি অ্যালায়েন্সটা কিন্তু সাকসেসফুল হয়েছিল না। তো এখানে অবশ্যই এখানে চারটা অপশন দেখলে তোমরা বুঝতে পারবে যে ব্রিটিশের রেসপেক্টে বলা হয়েছে। অপশন এ তে রয়েছে ডালহৌসি, অপশন বি তে রয়েছে ক্যানিং, অপশন সি তে রয়েছে ওয়েলেসলি, অপশন ডি তে রয়েছে ওয়ারেন হেস্টিং। তো মাথায় রাখবে সাবসিডারি অ্যালায়েন্স ওয়েলেসলি করেছিল। ওকে, এবার দেখো এই অধীনতামূলক মিত্রতা নীতি থেকে একটা ভালো কোশ্চেন পড়ে যে প্রথম কোন দেশীয় রাজা অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন? তো মাথায় রাখবে হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হায়দ্রাবাদের নিজাম প্রথম দেশীয় রাজা হিসেবে যে ওয়েলেসলির দ্বারা যে অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন সামথিং 1798 বা 1799। ওকে, নেক্সট কোশ্চেন। প্রহিবিশন অফ সতী ওয়াজ এনাক্টেড বাই রেগুলেশন কত? এটা 17। তার মানে বলতে চাইছে যে কে প্রথম যে মানে কোন বছরে সতীদাহ প্রথা মানে করা হয়। ঠিক আছে, তো প্রহিবিশন অফ সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। অপশন এ 1829, অপশন বি 1830, অপশন সি 1835, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো দেখো সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় অপশন এ 1829। এবার দেখো 1828-এ কে ছিল? আবার ওই বেন্টেন কাকু। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? তাহলে মানে অপশন এ তো রাইট অ্যান্সার হয়ে গেল 1829, কিন্তু যদি প্রশ্ন করলো যে সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? তো অ্যান্সার কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। কে? বেন্টেন কাকু। বেন্টেন আগে একটা কার্টুন ছিল না, বেন্টেন। The Treaty of Amritsar was signed by the English with Ranjit Singh in the year 1807, 1809, 1811, 1830। দেখো রাইট অ্যান্সার হবে ট্রিটি অফ অমৃতসর, অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সঙ্গে ব্রিটিশদের। এবার তোমাদের একটু বলে দিই, ভালো কোশ্চেন এগুলো। কীরকম? এটা ছিল শিখ সাম্রাজ্য। এই অমৃতসর সন্ধিতেই স্বাক্ষর হয়, মানে একটা বলা হয় যে চুক্তি হয়, যে চুক্তিতে বলা হয় যে ধরো এভাবে গিয়েছে শতদ্রু নদী বা যেটাকে আমরা বলি সুতলেজ রিভার, পাঞ্জাবের মধ্য দিয়ে, পাঞ্জাবের অনেক নিচের দিক থেকে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে এই ট্রিটিতে? যে এই সুতলেজ নদী ব্রিটিশ কোম্পানি এবং পাঞ্জাবের মধ্যে একটা বর্ডার লাইনে কাজ করবে। সুতলেজ নদীর পশ্চিম দিকে মানে এই অঞ্চলটাতে অ্যাডমিনিস্ট্রেট করবে কে? পাঞ্জাব বা শিখ সাম্রাজ্য। কিন্তু নিচের দিকে যে এটার পূর্ব দিকের এই এরিয়াটাতে কভার করবে কে? অ্যাডমিনিস্ট্রেট করবে কে? ব্রিটিশরা। এখানে বলা হয়েছিল যে কোনো আর্ম ফোর্স, যে পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের সৈন্য অথবা ব্রিটিশ সৈন্যরা একে অপরকে এই বর্ডারকে ক্রস করবে না। কিন্তু পরবর্তীকালে একটা যখন ব্রিটিশরা ক্যাম্প করবে সেই সুতলেজ নদীর বর্ডারের এরিয়াতে, তখন পাঞ্জাবের কিছু সৈন্য বর্ডার ক্রস করে যায়। আর তারপরে কি হয়? প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ পরবর্তীকালে 1840-এর রেঞ্জে হবে। যাই হোক, এটা মাথায় রাখবে যদি প্রশ্ন করতো যে ট্রিটি অফ অমৃতসরে কোন নদী দুটি মানে ব্রিটিশ এবং শিখদের মধ্যে বর্ডার লাইনে কাজ করে, তো অ্যান্সার কি হবে? সুতলেজ রিভার। নেক্সট, WBCS প্রিলিমস 2011। হুইচ ইন্ডিয়ান রুলার ওয়াজ মেড দ্য প্রিজনার অফ দ্য রিভল্ট অফ 1857? অর্থাৎ এদের মধ্যে কে কারাবন্দি করা হয়? কাকে কারাবন্দি করা হয় 1857 বিদ্রোহে? অপশন এ রানী লক্ষ্মীবাই, অপশন বি নানা সাহেব, অপশন সি বাহাদুর শাহ জাফর, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। দেখো কারাগার করা হয় এখানে অপশন সি বাহাদুর শাহ জাফর। তাকে রেঙ্গুন পাঠিয়ে দেওয়া হয় এবং বার্মা রেঙ্গুনে পাঠিয়ে তাকে কারাগার বন্দি করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হু ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ দ্য ইন্ডিয়ান রেনেসান্স? অর্থাৎ ভারতীয় নবজাগরণের মর্নিং স্টার কাকে বলা হয়? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, MK গান্ধী, স্বামী বিবেকানন্দ। রাইট অ্যান্সার এখানে হবে অপশন বি রাজা রামমোহন রায়। তাকে ইন্ডিয়ান রেনেসান্সের মর্নিং স্টার বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন। হোয়েন ওয়াজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফাউন্ডেড? একটু আগে আলোচনা হলো 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। নেক্সট,
হু ইন্ট্রোডিউস পার্মানেন্ট সেটেলমেন্ট 1793, আমরা এটাও আলোচনা একবার করেছি, অপশন এ লর্ড কর্নওয়ালিস। WBCS প্রিলিমস 2012, হোয়েন ডিড লর্ড ডালহৌসি অ্যানেক্স অ্যাওয়াধ, অর্থাৎ অযোধ্যাকে কবে বা কোন সালে লর্ড ডালহৌসি নিজের সাম্রাজ্যের অধীনে করেছিলেন? তো রাইট অ্যান্সার হবে কি অপশন ডি, রাইট অ্যান্সার হবে অপশন ডি 1856। কিন্তু এটা সম্বন্ধে একটু আমি তোমাদের বলি। দেখো, অযোধ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ, নামটা মাথায় রাখবে, কে ছিলেন? ওয়াজিদ আলী শাহ। তো 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির কুশাসনের অজুহাতে অযোধ্যা অধিকার করেছিলেন। কার রিপোর্ট অনুসারে? জেমস আউটরামের রিপোর্ট অনুসারে। মানে লর্ড ডালহৌসি কি করেছিল? জেমস আউটরামকে অযোধ্যা পাঠিয়েছিল যে তুমি যাও, গিয়ে তুমি আমাকে রিপোর্ট দাও। এবার জেমস আউটরাম নিজের খুশি মতো রিপোর্ট করেছিল যে এখানে এটা নেই, ওখানে ওটা নেই, সাম্রাজ্যে এটা চলছে না, ওটা চলছে না। যার ফলে কি করেছিল লর্ড ডালহৌসি একটা কুশাসন, একটা কনস্পিরেসির মাধ্যমে কি করেছিল? অযোধ্যাকে অধিকার করেছিল। আর এটাতেই অনেকটা মানে কি বলবো যে ক্ষিপ্ত হয়ে গেছিলো বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন দেশীয় সাম্রাজ্যের নেতাগুলো, এবং এর ফলেই পরবর্তীকালে কী হয়ে যায়? মহাবিদ্রোহ শুরু হয়। তো যাই হোক, এখানে অ্যান্সার তো লর্ড ডালহৌসি, কিন্তু যদি বলতো কার রিপোর্ট অনুসারে, তো অ্যান্সার কী হবে? জেমস আউটরাম। এটা আমাদের ক্লাসেরই একটা PDF। পরবর্তী কোশ্চেন, তাহলে কোশ্চেনটা একটু বুঝে নাও যে লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে কী করেছিল? অযোধ্যাকে সাম্রাজ্যের অধীনে করেছিল, কিন্তু কার রিপোর্ট অনুসারে? জেমস আউটরাম। পরবর্তী কোশ্চেন, হু সাকসিডেড মুর্শিদ কুলি খাঁ অ্যাজ দ্য রুলার অফ বেঙ্গল, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁয়ের পর কে রুলার হয় বাংলার? তো এখানে অনেকে কিন্তু ভুল করে দাও, অপশানগুলো দেখো, সরফরাজ খান, শওকাত জং, আলিবর্দী খাঁ, সুজাউদ্দিন। দেখো, এখানে অনেকেই ভাবতে পারো যে মুর্শিদ কুলি খাঁয়ের পর তো আলিবর্দী খাঁ হয়েছিল, আর আলিবর্দী খাঁয়ের পর সিরাজ, বাট না, মুর্শিদ কুলি খাঁয়ের পর সাম্রাজ্য বসেছিল তার জামাতা সুজাউদ্দিন, ঠিক আছে? তারপরে আসবে কি? আলিবর্দী খাঁ, আর তারপরে আসবে সিরাজ। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি সুজাউদ্দিন, নট সুজাউদ্দৌলা, কিন্তু সুজাউদ্দৌলা ওটা অযোধ্যার, এটা সুজাউদ্দিন, ঠিক আছে? আর বাকিগুলো এখানে যেমন সরফরাজ খান, শওকাত জং, এগুলো সব অযোধ্যার ছিল। তো এখানে মুর্শিদ কুলি খাঁয়ের পর তার জামাতা সুজাউদ্দিন সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, হোয়াই ইজ 1761 ইজ ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি? দারুণ কোশ্চেন। অর্থাৎ 1761 খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসে কেন বিখ্যাত? অপশান এ, দ্য ইংলিশ কোম্পানি বিকেম দ্য দিওয়ান অফ বেঙ্গল, না, 1765 হয়। দ্য মারাঠাস ওয়ার ডিফেটেড ইন দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ, ইয়েস, এটা হবে রাইট অ্যান্সার, গল্প শেষ। কারণ তৃতীয় যে পানিপথের যুদ্ধ, সেটা কিন্তু এই 1761 খ্রিস্টাব্দেই হয়েছিল, 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, বাকিগুলো কী রয়েছে? অকুপেশন অফ দিল্লি বাই দ্য ইংলিশ কোম্পানিজ আর্মি, না। ডেথ অফ হায়দার আলী অফ মাইসোর, না। হায়দার আলীর মৃত্যু তো 1782 হয়। তাহলে মারাঠাস ওয়ার ডিফিটেড ইন দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ 1761। নেক্সট কোশ্চেন, দ্য সাঁওতাল রিভল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ কোন সালে হয়? 1855, 1857, 1859, 1871। তো কী হবে? সাঁওতাল রিভল্ট অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অপশান এ 1855, 1855 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? 1853। দেখো, আমি একটা উল্লেখ করেছি যে 1853 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম যে হিন্দু প্যাট্রিয়টের এডিটর কে ছিলেন, যদিও 53-55 আবার গিরিশচন্দ্র ঘোষ হয়েছিলেন, ঠিক আছে? কিন্তু 1853 মানে যখন হয়েছিল তখন হিন্দু প্যাট্রিয়টের এডিটর কে ছিলেন? অপশান এ হরিশচন্দ্র মুখার্জি, অপশান বি কৃষ্ণ মিত্র, অপশান সি বিপিনচন্দ্র পাল, অপশান ডি শিবনাথ শাস্ত্রী। তো দেখো, রাইট অ্যান্সার হবে অপশান এ হরিশচন্দ্র মুখার্জি। ওকে, তাহলে হিন্দু প্যাট্রিয়টের এডিটর কে ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি। তাহলে 12 গেল। WBCS প্রিলিমস 2013, হুইচ অ্যাক্ট অ্যালোড দ্য খ্রিশ্চান মিশনারিজ টু এন্টার ইন্ডিয়া? ভালো কোশ্চেন, যে খ্রিস্টান যে মিশনারিগুলো ছিল, সে মিশনারিগুলো ভারতে যে ধর্ম প্রচারের যে অনুমতি কোন আইনের দ্বারা পায়? চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট অফ 1830, চার্টার অ্যাক্ট অফ 1833, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। তো মাথায় রাখবে, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি চার্টার অ্যাক্ট অফ 1813। 1813 খ্রিস্টাব্দে যে সনদ আইন হয়েছিল বা চার্টার অ্যাক্ট হয়েছিল, তার পরেই কিন্তু খ্রিস্টান মিশনারিরা কী পায়? ভারতে ধর্মপ্রচারের অনুমতি পেয়ে যায়। নেক্সট কোশ্চেন,
দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া রিসড়া, ফার্স্ট প্রোডাকশন কিন্তু রিসড়ায় হয়েছিল, ঠিক আছে। তো দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া, কত খ্রিস্টাব্দে প্রথম জুট মিল স্থাপিত হয়? 1920, 1850, 1855, 1755। দেখো রাইট অ্যান্সার হবে অপশন সি 1855 খ্রিস্টাব্দ। 1855 খ্রিস্টাব্দে প্রথম পাট জুট মিল চালু হয়, ঠিক আছে, অ্যাকল্যান্ড মিল যেটার নাম। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস্ট? এটা আমরা একবার আলোচনা হলো যে বিধবা বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। পরবর্তী কোশ্চেন, টিপুজ ফাইনাল ডিফিট কেম অ্যান্ড দ্য হ্যান্ডস অফ, অর্থাৎ যে টিপু সুলতানের যে শেষ যে লড়াই, সে কোন এতেই সে লাস্ট পরাজিত হয়েছিলেন, কার দ্বারা? অ্যাকচুয়ালি লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, জন শোর। দেখো এখানে একটু আমি তোমাদের একটু বলে দিই যে 17 যদি আমরা বলি, থামো তাহলে তোমাদের দেখিয়ে দিই, ওয়েট। দেখো টিপু সুলতান সম্বন্ধে একটু বলে দিই তোমাদের, যে কি বলছে দেখো, যে টিপু সুলতান ইংরেজদের মিত্ররাজ্য ত্রিবাঙ্কুর যখন আক্রমণ করবে 1790 খ্রিস্টাব্দে, তখন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয়। কিন্তু ওই সময় যে ব্রিটিশদের যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। তো এই যুদ্ধে মারাঠা ও নিজামদের সঙ্গে হাত মিলিয়ে ইংরেজরা শ্রীরঙ্গপত্তনম আক্রমণ করেন, আর যার ফলে টিপু পরাজিত হন। আর শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা 1792 খ্রিস্টাব্দে সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তিও ঘটে যায়। কিন্তু এই সন্ধি বিশাল অপমানজনক ছিল। দেখতে পাবে যে টিপু সুলতান তার রাজ্যের অর্ধেক অংশ ইংরেজ, মারাঠা ও নিজামদের দিয়ে দেয়। টিপু সুলতান যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3,80,00,000 টাকা দেয়, এবং টাকার জামিন হিসেবে টিপু তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেয়। তারপরে টিপু সুলতান কিছু বৈদেশিক সাহায্য নেই, যার ফলে 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে আসেন। টিপু সুলতান ফ্রান্সের সাহায্য প্রার্থী হয়ে ফ্রান্স, মরিশাস, কাবুল এইসবে দূত প্রেরণ করে, এবং অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন ওই সময়কে লর্ড ওয়েলেসলি। আর টিপু সুলতান যখন ওই অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করতে মানা করলেন, যে আমি করব না সিগনেচার, যার ফলে শুরু হয়ে গেল কি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। আর এই যুদ্ধের পরেই শেষ পর্যন্ত টিপু সুলতান পরাজিত হন এবং মারা যান, এবং স্বাধীন মহীশূর রাজ্যের পতন ঘটে। তাহলে কোশ্চিনটা বুঝো, কোশ্চিনটা কি বলছে, যে টিপু সুলতানের ফাইনাল ডিফিট কেম অ্যাট দ্য হ্যান্ডস অফ, কার দ্বারা? তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি দ্বারা। শেষ সময় কিন্তু লর্ড ওয়েলেসলি ছিলেন। অবশ্যই একবার লর্ড কর্নওয়ালিস তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে হারিয়েছিলেন, কিন্তু লর্ড ওয়েলেসলি কি হবে? রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ প্লেস ডিড দ্য সাঁওতাল কল দামিনী কো, অর্থাৎ দামিনী কোহ কোন জায়গাটাকে সাঁওতালরা বলতেন? অপশন এ ঢালবুম, অপশন বি পালাউমো, অপশন সি রাজমহল হিল, অপশন ডি হাজারিবাগ। তো মাথায় রাখবে এই সাঁওতাল বিদ্রোহটা অ্যাকচুয়ালি রাজমহল পাহাড় সংলগ্ন এরিয়াতে হয়েছিল, ভাগলপুর এরিয়াতে। তো ওই বেসিসে দামিনী কোহ অ্যাকচুয়ালি অপশন সি রাজমহল পাহাড়কেই বলা হয়ে থাকে, যে এরিয়াটা রাজমহল পাহাড়কে না, রাজমহল পাহাড় সংলগ্ন যে এরিয়া যেখানে তাদের বিদ্রোহটা হয়েছিল সেই এরিয়াটাকে দামিনী কোহ বলেছিল। নেক্সট কোশ্চেন, দ্য ডক্ট্রিনস অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অর্থাৎ শতবিলোপ নীতি। শতবিলোপ নীতি কি, যে কোনো সাম্রাজ্যে যদি কারো দেশীয় সাম্রাজ্যের রাজার যদি পুত্র না থাকে, তাহলে সেই সাম্রাজ্যকে ব্রিটিশরা হরপ করে নেবে। তো এটাকে বলা হতো কি শতবিলোপ নীতি। এটা কে চালু করেছেন? ওয়েলেসলি, ডালহৌসি, ক্যানিং, লিনলিথগো। তো মাথায় রাখবে ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেছিলেন অপশন বি লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য তারিকা মুভমেন্ট? আলোচনা করলাম তারিকা মুভমেন্ট মানে কি ওয়াহাবি, আর ওয়াহাবি মানেই কি, এখানে কি হবে? অপশন বি তিতুমির। অ্যান্সার কি হবে? তিতুমির। পরবর্তী কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য সানসেট ল 1786? তো সানসেট ল সূর্যাস্ত আইন 1786 খ্রিস্টাব্দে কে চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। তো এখানে রাইট অ্যান্সার হবে কি অপশন বি লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন, তাহলে সূর্যাস্ত আইন, পার্মানেন্ট সেটেলমেন্ট সব কিছুই কিন্তু এই কর্নওয়ালিস করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হু ট্রান্সলেটেড নীল দর্পণ? অর্থাৎ নীল দর্পণ যে নাটক দীনবন্ধু মিত্রের, এই নীল দর্পণ নাটককে ট্রান্সলেট কে করেছেন? অপশন এ
জেমস লং, অপশন বি উইলিয়াম গ্যারি, অপশন সি সতীশচন্দ্র মুখার্জি, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। তো তোমরা বেশ ভালোভাবেই জানো রাইট অ্যান্সার হবে কি নীল দর্পণ ট্রান্সলেশন মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে ডব্লিউবিসিএস প্রিলি 13 গেল। ডব্লিউবিসিএস প্রিলিমস 2014, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অব দ্য ব্রাহ্ম সমাজ, অর্থাৎ ব্রাহ্ম সমাজের এদের মধ্যে কে নেতা ছিলেন না বা লিডার, অ্যাক্টিভ লিডার ছিলেন না। অপশন এ দেবেন্দ্রনাথ টেগোর, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি অক্ষয় কুমার দত্ত, অপশন ডি স্বামী বিবেকানন্দ। তো দেখো ব্রাহ্ম সমাজের লিডার ছিলেন না বলছে, তো অবশ্যই অপশন ডি স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ কিন্তু লিডার ছিলেন না, মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে ব্রিটিশ বা ভারতে যে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা প্রস্তারের যে ম্যাগনা কার্টা কাকে বলা হয়? অপশন এ চার্টার অ্যাক্ট অফ 1830, অপশন বি ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট অফ 1882, অপশন সি ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904, অপশন ডি এডুকেশনাল ডেসপ্যাচ বা যেটাকে উডের ডেসপ্যাচও বলে থাকি 1854। তো মাথায় রাখবে রাইট অ্যান্সার হবে অপশন ডি উডের ডেসপ্যাচ বা এডুকেশন ডেসপ্যাচ অফ 1854, যেটাকে ভারতে ব্রিটিশ বা ইংরেজি শিক্ষা প্রসারের ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভাইজ 1773, বারাভাইজ যে কাউন্সিল, সে কাউন্সিলের কে অর্গানাইজ করেছিলেন? অপশন এ নানা ফডনবিস, অপশন বি মাধবরাও নারায়ণ, অপশন সি বাজিরাও টু মানে দ্বিতীয় বাজিরাও, এবং অপশন ডি মাহাজি সিন্ধিয়া। তো দেখো দ্য কাউন্সিল অফ বারাভাইজ হবে অপশন এ নানা ফডনবিস, নানা ফডনবিস। তারপর ডব্লিউবিসিএস প্রিলিমস 2015, হু ওয়াজ নোন অ্যাজ দ্য লিবারেটর অফ দ্য প্রেস, অর্থাৎ ভারতে যে প্রেস, এই প্রেসের মুক্তিদাতা লিবারেটর কাকে বলা হয়? অপশন এ বেন্টিং, অপশন বি ম্যাকলে, অপশন সি হেস্টিংস, অপশন ডি মেটকাফ। তো দেখো লিবারেটর অফ দ্য প্রেস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু লিবারেটর অফ দ্য প্রেস ইন ইন্ডিয়া বলা হয় অপশন ডি মেটকাফ, চার্লস মেটকাফকে বলা হয় কি দ্য লিবারেটর অফ দ্য প্রেস। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট মারাঠা ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টেনিওর অফ, যেটা ট্রিটি অফ সালবাইয়ের দ্বারা শেষ সমাপ্তি হয়, মারাঠারা বিজয়ী হয় অবশ্যই। তো এই প্রথম মারাঠা ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার বলতে পারো, ওয়াজ টুক প্লেস ডিউরিং দ্য কার আমলে? ওয়ারেন হেস্টিং, উইলিয়াম বেন্টিং, মার্কেস কর্নওয়ালিস, অপশন ডি চার্লস ক্যানিং। তো দেখো 1775 থেকে 1782 মানে কি ওয়ারেন হেস্টিংয়ের আমল, ওয়ারেন হেস্টিংয়ের আমলে। এখানে মাথায় রাখবে মাধব রাও দ্বিতীয় একদিকে ছিল, তার সঙ্গে ছিল ফডনবিস, নানা ফডনবিস, পিডিএন আমি দিয়ে লিখলাম ফডনবিস, ঠিক আছে, মহাজি সিন্ধিয়া MHSC, তাহলে এরা একদিকে ছিল আর এদিকে ছিল ব্রিটিশরা। তো ব্রিটিশরা এই যুদ্ধে কিন্তু মারাঠারা বিজয়ী হয়। মাথায় রাখবে এই ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার কোন চুক্তি দ্বারা সমাপ্তি হয়? তো অ্যান্সার কী হবে? ট্রিটি অফ সলবাই, ট্রিটি অফ সলবাই। কার আমলে? ওয়ারেন হেস্টিংয়ের আমলে। পরবর্তী কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য রেলওয়েজ অ্যান্ড টেলিগ্রাফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, ভারতে যে রেল ব্যবস্থা এবং টেলিগ্রাফ কে চালু করেছেন? ডালহৌসি, ক্যানিং, হার্ডিঞ্জ, রিপন। তো 1853 রাইট অ্যান্সার কী হবে? লর্ড ডালহৌসি। ভারতের রেল ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা, পোস্ট অফিস সমস্ত কিছু প্রায় লর্ড ডালহৌসি চালু করেছিলেন। হু ওয়াজ বিরসা দ্য লিডার অফ, অর্থাৎ বিরসা কোন মানে মুভমেন্টে বা কোন বিদ্রোহের নেতা ছিলেন? ওয়াহাবি, ফারাজি, মুন্ডা, ইন্ডিগো। তো বিরসা মুন্ডা উলগুলান, তো অবশ্যই কী হবে? অপশন সি মুন্ডা রেভল্ট। ঠিক আছে, মাথায় রাখবে বিরসা মুন্ডা উলগুলানকে জগৎ পিতা বা ধরতি আবা বলা হয়ে থাকে। ঠিক আছে, মাথায় রাখবে জগৎ পিতা বা ধরতি আবা। তারপর পরবর্তী কোশ্চেন, বিটুইন হুম অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন? আমরা আগে বলেছিলাম যে ট্রিটি অফ বেসিনের আমরা সাল তো বলে দিয়েছিলাম, একটা কোশ্চেন ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের মধ্যে। তো এখানে 4টা অপশান রয়েছে, তোমরা দেখতে পারো। তো অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার আমরা ভালোভাবে জানি 1802 সালে কি হয়? ট্রিটি অফ বেসিন, বেসিনের সন্ধি হয়। কাদের মধ্যে? পেশওয়া বাজিরাও দ্বিতীয় এবং ইংলিশ। তো দেখো পেশওয়া বাজিরাও মারাঠা হয়ে, আর ইংলিশ মানে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ছিল মানে যে তাদের জেনারেল লর্ড ওয়েলেসলি। তাহলে এটাও বলতে পারে যে পেশওয়া বাজিরাও দ্বিতীয় এবং ওয়েলেসলির মধ্যে কি হয়? বেসিনের সন্ধি
স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিপ্লেসড বাই ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1835? অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে, মানে বুঝতে পারছো 1835 মানে কি, উইলিয়াম বেন্টিং, ঠিক না? তো এই কোন ভাষা ওয়াজ রিপ্লেসড বাই ইংলিশ, মানে কোন ভাষাকে ইংলিশ ভাষা দ্বারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রিপ্লেস করা হয়? অ্যারাবিক, পার্সিয়ান, তুর্কিশ, উর্দু। দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, পার্সিয়ান। পার্সিয়ান ল্যাঙ্গুয়েজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বারা রিপ্লেস করা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। তাহলে WBCS প্রিলিম 2016। ইন হুইচ ইয়ার অফ ওয়াজ দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস্ট? আলোচনা হয়ে গিয়েছে পিটের ভারত শাসন আইন। অপশন সি 1784। অপশন সি 1784। ইন কোলাবোরেশন উইথ ডেভিড হেয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাফ, অর্থাৎ ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের মানে কোলাবোরেশনে হু অফ দ্য ফলোইং এস্টাবলিশড হিন্দু কলেজ অ্যাট কলকাতা? অর্থাৎ কলকাতায় হিন্দু কলেজকে চালু করেছিলেন? ডিরোজিও, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রয়। দেখো রাইট অ্যান্সার হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। মাথায় রাখবে সালটা কত, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। কার প্রচেষ্টায়, কাদের মিলিত প্রচেষ্টায়? ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ। এই হিন্দু কলেজই পরবর্তীতে কী নামে পরিচিত? কমেন্ট করে জানাবে। হিন্দু কলেজ বর্তমানে কী নামে পরিচিত? একটা বিখ্যাত ইউনিভার্সিটি। অপশন মানে ক্লু দিলাম, বলবে কমেন্টে। হু স্টার্টেড দ্য নিউজ পেপার সোমপ্রকাশ? সোমপ্রকাশ যে খবরের কাগজ কে চালু করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো মাথায় রাখবে সোমপ্রকাশ চালু করেছিলেন অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী কোশ্চেন, রঞ্জিত সিং ওয়াজ এ লিডার অফ দ্য, অর্থাৎ এখানে 4টা মিসাল বলেছে, সুকের চাকিয়া মিসাল, ভাঙ্গি মিসাল, কানহাইয়া মিসাল, গোবিন্দ মিসাল, এরকম আরও অনেক মিসাল ছিল, আহলিওয়ালিয়া মিসাল। তো রঞ্জিত সিং কোন মিসালের অন্তর্গত ছিলেন? টোটাল 12টা মিসাল ছিল। মিসাল মানে কি, ছোটো ছোটো সম্প্রদায়ের মধ্যে, ঠিক আছে? তো কোন মিসালের তিনি প্রধান ছিলেন? রঞ্জিত সিং। অবশ্যই আলোচনা হয়েছে আজকে, অপশন এ, সুকের চাকিয়া মিসাল। নেক্সট কোশ্চেন, দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অন ইন্ডিয়ান সয়েল অ্যাট, অর্থাৎ দেখো ব্রিটিশরা প্রথম কোথায় ফ্যাক্টরি, তো দেখো মছলিপত্তনমে করেছিল সাউথে। প্রথম তাদের যে ফ্যাক্টরি নির্মাণের যে উদ্দেশ্য সেটা তাদের কোথায় ছিল? দেখো এখানে অপশান অবশ্যই মছলিপত্তনম নেই। মছলিপত্তনম থাকলে কিন্তু মছলিপত্তনম হবে। কেন আমি বলে দিচ্ছি। দেখো ইংরেজরা প্রথমে এসেছিল যে ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে, তাদের উদ্দেশ্য ছিল কি সুরাটে ফ্যাক্টরি নির্মাণ, কিন্তু জাহাঙ্গীর পারমিশন দেয়নি। তারপরে আসে থমাস রো আরেকবার জাহাঙ্গীরের দরবারে, কিন্তু তার মাঝে যখন সুরাটে পারমিশন দেয়নি তখন তারা মছলিপট্টনমে ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন, ঠিক আছে? এবার পরবর্তীতে কি হলো, যখন থমাস রো আসলো এবং তারা যখন সেই পর্তুগিজদের হারিয়ে দিল, বেদরা ঠিক মনে পড়ে কোন যুদ্ধ, পর্তুগিজদের হারিয়ে দিল, তারপর কি করলো যে জাহাঙ্গীর তাদেরকে একটা মানে অনুমতি দিয়ে দিল যে হ্যাঁ তোমরা সুরাটে ফ্যাক্টরি করতে পারো। তো ওই জন্য ওই বেসিসে এই রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, সুরাট। কিন্তু যদি প্রশ্ন করে দেয়ার ফার্স্ট ফ্যাক্টরির অপশানে যদি মছলিপট্টনম থাকে, তাহলে মাথা রাখবে 1611 খ্রিস্টাব্দে প্রথমবার মছলিপট্টনমে কিন্তু ফ্যাক্টরি নির্মাণ করেছিলেন ব্রিটিশরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, WBCS প্রিলিমস 2017, with which revolt names of সিদ্ধু অ্যান্ড কানহু আর অ্যাসোসিয়েটেড? আমরা আলোচনা করেছি সিদ্ধু, কানু, চাঁদ ও ভৈরব চার ভাই। অপশান এ, সাঁওতাল মুভমেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য টাইটেল রাজা, এটা ইম্পর্টেন্ট, দ্য টাইটেল রাজা ওয়াজ কনফার্ড অন রামমোহন রায় বাই দ্য মুঘল এম্পারার, অর্থাৎ কোন মুঘল শাসক রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? জালানাদার সিং, মোহাম্মদ শাহ, আকবর টু মানে দ্বিতীয় আকবর এবং বাহাদুর শাহ জাফর। তো মাথায় রাখবে আকবর টু, দ্বিতীয় আকবর কি করেছিল? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। পরবর্তী কোশ্চেন, দেওয়ান ভেলু থাম্পিজ রেভিলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ টু প্লেস ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ। দেখো এবার তোমরা বলতো স্যার ইন্ডিয়ান স্টেট বলছে, তো এখানে তো স্টেট আমি দেখতে পাচ্ছি না, স্টেট তো আমি দেখছি স্যার কাশ্মীর হবে, বাট না, এটা অফিসিয়ালি পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্টেট না, এখানে স্টেট বলতে কি এক দেশীয় সাম্রাজ্য, দেশীয় রাজ্য। তো অবধ মানে অযোধ্যা, কাশ্মীর, ট্রাভাঙ্কোর মানে ত্রিবাঙ্কুর, অপশন ডি মাইসোর। তো এই 4টা স্টেটের মধ্যে কোন রাজা দেশীয় মানে সাম্রাজ্যে ভেলু থাম্পিজ রেভিলিয়ন বিদ্রোহ হয়? তো মাথায় রাখবে অপশন সি, ট্রাভাঙ্কোর, অর্থাৎ ত্রিবাঙ্কুর, ঠিক আছে? তামিলনাড়ু ত্রিবাঙ্কুরে ভেলু থাম্পিজ রেভিলিয়ন হয়, ঠিক আছে? নেক্সট,
WBCS প্রিলিমস 2018, লিডার অফ দ্য লখনৌ ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে লখনৌয়ের লিডার কে ছিলেন? বাহাদুর শাহ, লিয়াকত আলী, নানা সাহেব, বেগম হজরত মহল। তো দেখো রাইট অ্যান্সার হবে অপশন ডি, বেগম হজরত মহল। ঠিক আছে, আমরা একটু পর দেখিয়ে দেবো যে কোন সাম্রাজ্যে বা কোন স্টেটে লিডার কে ছিলেন। ঠিক আছে, আসছি একটু পর। নেক্সট কোশ্চেন 82, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ? ফ্রেঞ্চদের সঙ্গে কে খুব ভালো সম্পর্ক ছিল? হায়দার আলী, সফদরজং, মীর কাসিম, টিপু সুলতান। তো দেখো সম্পর্ক থাকা আর অ্যাসোসিয়েটেড মানে নিযুক্ত হওয়া অবশ্যই কিন্তু দুটো আলাদা। হায়দার আলী যে মহীশূরের যে রাজা, সে হায়দার আলীর সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, কিন্তু টিপু সুলতান কিন্তু ফ্রেঞ্চদের সঙ্গে যুক্ত ছিলেন, কারণ ফরাসি একটা ক্লাব ছিল জেকোবিন ক্লাব। তো তিনি এই জেকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন। জেকোবিন ক্লাবের কি হয়েছিল? সদস্য হয়েছিল টিপু সুলতান। আর ফরাসি বিপ্লবের এতেই একটা যে স্বাধীনতার ফ্রিডম ট্রি, স্বাধীনতা বৃক্ষ শ্রীরঙ্গপত্তনমে করেন, টিপু সুলতান নির্মাণ করেন। ঠিক আছে, তো জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান। নেক্সট কোশ্চেন WBCS প্রিলিম 2019। আচ্ছা, তো এটা সরি, আগের কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার কি হবে? টিপু সুলতান। টিপু সুলতান কিন্তু অ্যাসোসিয়েটেড ছিলেন। সম্পর্ক তো হায়দার আলীরও ভালো ছিল, কিন্তু টিপু সুলতান অ্যাসোসিয়েটেড ছিলেন। পরবর্তী কোশ্চেন WBCS প্রিলিমস 2019, কুকা মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? অর্থাৎ কোন সাম্রাজ্যের সঙ্গে কুকা মুভমেন্ট, কুকা আন্দোলন জড়িত ছিল? আসাম, বেঙ্গল, পাঞ্জাব, মহারাষ্ট্র। তো মাথায় রাখবে কুকা মুভমেন্ট, অপশন সি পাঞ্জাব। পরবর্তী কোশ্চেন, হোয়েন ডিড ভাস্কো ডা গামা কাম টু ইন্ডিয়া? ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? 1498, 49, 1496, 1492। তো দেখো ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে সাউ গ্যাব্রিয়েল নামক জাহাজে। ঠিক আছে, গুজরাটের আব্দুল মাজিদের সহায়তায় তিনি যখন এসেছিলেন কোথায়? কালিকট বন্দরে। কালিকট বন্দরে তাকে ওয়েলকাম কে জানায়? কালিকটের রাজা জামোরিন। হয়েই তো গেল ভাস্কো দা গামা, গল্প শেষ। নেক্সট, উইথ হুজ পারমিশন ডিড দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাট? অর্থাৎ সুরাটে প্রথম যে ফ্যাক্টরি নির্মাণ হয়েছিল সেটা কার পারমিশনে, কার অনুমতিতে? মুঘল সম্রাটের চারটে নাম দিয়েছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো অবশ্যই রাইট অ্যান্সার কি হবে? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পারমিশনেই কি হয়েছিল? সুরাটে ফ্যাক্টরি নির্মাণ হয়েছিল। কিন্তু মাথায় রাখবে প্রথমবার এসেছিল ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, যেটা কিন্তু কাজ দেয়নি। রাজা জেমসের যে দূত থমাস রো যখন এসেছিলেন পরে, তখন আবার মানে অনুমতিটা পেয়ে যায়। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য সেপয়েজ অ্যাট কানপুর ইন 1857 আপরাইজিং? দেখতে পাচ্ছ কোন স্টেটের যে নেতৃত্ব এই মহাবিদ্রোহ থেকে কিন্তু আসছে। তো অপশন এ তাঁতিয়া টোপি, অপশন বি রানী লক্ষ্মীবাই, অপশন সি নানা সাহেব, অপশন ডি কুঁয়ার সিং। তো এখানে রাইট অ্যান্সার হবে নানা সাহেব। দেখো মাথায় রাখো, কানপুরে নানা সাহেব ছিল। নানা সাহেব কে ছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিল নানা সাহেব। ঠিক আছে, আর নানা সাহেবের সেনাপতি ছিলেন তাঁতিয়া টোপে। নানা সাহেবের সেনাপতি, কিন্তু নেতৃত্ব দান ছিল নানা সাহেবের। কুঁয়ার সিং তো বললাম বিহার, আর রানী লক্ষ্মীবাই তো ঝাঁসি। তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে? অপশন সি নানা সাহেব। নেক্সট কোশ্চেন, বিটুইন হুম কার্নাটিক ওয়ার্স ওয়ার ফট? অর্থাৎ এই কার্নাটিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আমরা তো একটু আগে আলোচনা করলাম। অপশন এ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কি হয়? কার্নাটিক ওয়ার চালু হয়। WBCS প্রিলিমস 2020, হোয়াট ওয়াজ মিন্ড বাই খেরওয়ারি হুল? অর্থাৎ এই যে শব্দটা খেরওয়ারি হুল, এই শব্দটা মিনিং কি? চুয়ার মুভমেন্ট, পাইক রেভল্ট, সাঁওতাল মুভমেন্ট, ইন্ডিগো রেভল্ট। তো খেরওয়ারি হুল কথাটার অর্থ হচ্ছে কি? অপশন সি সাঁওতাল মুভমেন্ট। অ্যান্সার কি হবে? সাঁওতাল মুভমেন্ট। হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে প্রথম ইংলিশ নিউজ পেপার কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, J.A. হিকি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো দেখো ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া, অপশন সি জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি।
হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তনম? একটু আগে বললাম যে ফরাসি বিপ্লবের জন্য ট্রি অফ লিবার্টি বা ফ্রিডম, যে স্বাধীনতার বৃক্ষ, সেটা কে নির্মাণ করেছিলেন? তো অ্যান্সার কি হবে? অপশন বি, টিপু সুলতান। টিপু সুলতান কি করেছিলেন? ট্রি অফ লিবার্টি প্ল্যান্টেড করেছিলেন শ্রীরঙ্গপত্তনমে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য তত্ত্ববোধিনী সভা? এটা আরেকবার আলোচনা হয়েছে। তত্ত্ববোধিনী সভার যে ফাউন্ডার হচ্ছে কি? অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। In which year was India's first cotton textile industry set up in ঘুষুরি নিয়ার কলকাতা? অর্থাৎ কলকাতার নিকটে যে ঘুষুরিতে প্রথমবার বলতে পারো যে ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেট আপ হয়। সেটা কত সালে? 1818, 1821, 1819, 1823। তো মাথায় রাখবে রাইট অ্যান্সার হবে কি? অপশন এ, 1818 সালে প্রথম ইন্ডিয়াস ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালু হয়। তারপর ইন হুইচ অ্যাক্ট ইয়ারলি ₹1 লাখ ওয়াজ অ্যালোটেড ফর দ্য এডুকেশন অফ ইন্ডিয়ানস? অর্থাৎ ভারতে যে 1 লাখ টাকা খরচ করা হবে, ঠিক আছে, ভারতের শিক্ষা ব্যবস্থায়, সেটা কোন আইনের দ্বারা আমরা এটা মানে নির্দেশিত হয়? অপশান এ, 1830 চার্টার অ্যাক্ট, অপশান বি, 1773 রেগুলেটিং অ্যাক্ট, অপশান সি, 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অপশান ডি, 1833 চার্টার রেনুয়াল অ্যাক্ট। তো দেখো, এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট হয়েছিল, সনদ আইন। তার ফলে কি বলা হয়েছিল? যে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য 1 লাখ টাকা বরাদ্দ করা হবে। দ্য ফার্স্ট নিউজ পেপার হুইচ ওয়াজ পাবলিশড ইন ইন্ডিয়া? অর্থাৎ প্রথম নিউজ পেপার ভারতে পাবলিশ করা হয়, ঠিক আছে, না বেঙ্গলে না ইংলিশ ভাষার কোনো গল্প না, ঠিক আছে, ফার্স্ট নিউজ পেপার। বম্বে হেরাল্ড, ক্যালকাটা ক্রনিকল, বেঙ্গল কুরিয়ার, অপশান ডি, বেঙ্গল গ্যাজেট। রাইট অ্যান্সার হবে কি? অপশান ডি, বেঙ্গল গ্যাজেট। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857? খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটার লেখক কে? স্যার সৈয়দ আহমেদ খান, ভি.ডি. সাভারকর, আর.এস. শর্মা, আর.সি. মজুমদার। রাইট অ্যান্সার হবে অপশান বি, ভি.ডি. সাভারকর। ভি.ডি. সাভারকর এই বইটি লিখেছিলেন, কি? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট দেখো ম্যাচিং, কুঁয়ার সিং। দেখো এখানে কি বলেছে? লিস্ট 1-এ কিছু নেতার নাম রয়েছে, লিস্ট 2-তে জায়গার নাম রয়েছে, মানে বুঝতে পারছো নামগুলো কি আসছে? 1857 রিলেটেড। তো দেখো আমরা একটু খোঁজার চেষ্টা করি। কুঁয়ার সিং অবশ্যই কি হবে? কুঁয়ার সিং হবে অবশ্যই বিহার। তাহলে এ হবে 2, এটা তো পেয়ে গেলাম, এ হবে 2। নানা সাহেব অবশ্যই কানপুর, তার মানে বি হবে 4। তাহলে দেখতে পাচ্ছ A2B4 চলে এসছে, অপশান এ হবে রাইট অ্যান্সার। তাহলে বাকিগুলো দেখে নিই। হজরত মহল, অবশ্যই হজরত মহল কি হবে? লখনৌ। আর আহমদুল্লাহ হবে কি? ফৈজাবাদ। ঠিক আছে, তো এই, আচ্ছা তোমাদেরকে আমি তাহলে ওই লিস্টটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো লিস্টটা একটু দেখে নাও। লখনৌতে কে ছিলেন? বেগম হজরত মহল নেতৃত্বে। কানপুরে ছিলেন নানা সাহেব, কিন্তু কানপুরের যে নানা সাহেবের সেনাপতি আবার কে ছিলেন? তাঁতিয়া টোপে, যার প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, তারপর ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, প্রকৃত নাম মণিকর্ণিকা, স্বামীর নাম গঙ্গাধর রাও। ঠিক আছে, বিহারে কুঁয়ের সিং, আসামে কন্দপেশ্বর সিং এবং মনিরাম দত্ত, ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ শাহ, এলাহাবাদে মৌলভী লিয়াকত আলী, তারপর বরেলিতে খান বাহাদুর খান, বরেলি থেকে খান বাহাদুর খান, গোরখপুরে গজধর সিং, আর মথুরাতে কি হবে? দেবী সিং। ঠিক আছে, এই নামগুলো একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন। আর বেশি কোশ্চেন নেই, 3-4টে আছে। হোয়েন ওয়াজ ব্রাহ্ম সমাজ স্প্লিট? অর্থাৎ ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে ভাগ হয়ে যায়? 1866, 1826, 1843, 1857। দেখো রাইট অ্যান্সার হবে 1866। 1866 খ্রিস্টাব্দে কি হয়? ব্রাহ্ম সমাজ 2 ভাগে ভাগ হয়ে যায়। এই যে দেখো 1835 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের মৃত্যু হয়, যিনি ব্রাহ্ম সমাজ প্রথম চালু করেছিলেন। এবার 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ 2টি ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, যার নেতৃত্বে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন।
এবং অপশন 2 মানে দ্বিতীয় যে সমাজটা হয় যে ভাগ এটা সেটা ভারতীয় ব্রাহ্ম সমাজ, আর নাম কি ছিল কেশবচন্দ্র সেন নেতৃত্বে। তাহলে মাথায় রাখবে কত খ্রিস্টাব্দে 866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, হু এস্টাবলিশ প্রার্থনা সমাজ, অর্থাৎ প্রার্থনা সমাজ কে স্থাপনা করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, ডেভিড হেয়ার, আত্মারঙ্গ পাণ্ডুরঙ্গ। তো প্রার্থনা সমাজ করেছিলেন অপশন ডি আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সমাজ অলসো কল্ড ট্রুথ সিকার সোসাইটি ওয়াজ স্টার্টেড বাই? গোপালকৃষ্ণ গোখলে, জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী, শিবনারায়ণ অগ্নিহোত্রী। তো দেখো সত্যশোধক সমাজ অপশন বি জ্যোতিবা ফুলে। লাস্ট, হু অ্যামং দ্য ফলোইং লিডার্স লেড দ্য রিভল্ট অফ 1857 ইন এলাহাবাদ? আমরা একটু আগে আলোচনা করলাম যে এলাহাবাদের নেতৃত্বে ছিলেন লিয়াকত আলী। ওকে, তো এই হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 100টা কোশ্চেন। ঠিক আছে, তো অবশ্যই প্রতিটা কোশ্চেন তোমাদের WBCS থেকে দিয়েছি। তোমরা তাহলে ভালো করে সব পড়াশোনা করো, শনিবার এক্সাম, সবাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। আর অবশ্যই আমিও এক্সাম দেবো, তো পরবর্তীতে আবার সামনে আমাদের ক্লার্কশিপ আসছে, তো সেই ক্লার্কশিপের আগে আমরা বিভিন্ন ক্লাসকে প্রিপারেশন করছি এবং বিভিন্ন ক্লাস আবার চালু হবে। তাহলে এখানে রাখলাম, অবশ্যই কমেন্ট করে জানাও যে 100টার মধ্যে কতটা ঠিক হলো, আর অবশ্যই ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এভাবে থাকো, সবাই বেশ ভালোভাবে করে পরীক্ষা দাও, পরীক্ষার পর তাহলে আবার দেখা হবে। আজকের মতো এখানে রাখলাম, চলো বাই, গুড।